আজ থেকে প্রায় ৫৫ বছর পূর্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই যুদ্ধে হঠাৎ করে একদিনে হঠাৎ করে হয় নাই, আমরা সবাই জানি যারা সেই সময় রাজনীতি করেছি। আমরা তখন ছোট কর্মী ছিলাম, স্লোগান দিয়েছি। এরপরে মুক্তিযুদ্ধ হঠাৎ করে হয়নি। সেই মুক্তিযুদ্ধের মধ্যেও কিন্তু একটা পক্ষ ছিল, একটা বিপক্ষ ছিল। আপনারা জানেন বিপক্ষ যারা ছিল তারা পাকিস্তান যে বাহিনী বলি বা পাকিস্তান পক্ষের সেনাবাহিনী বলি, পাকিস্তানের অনুগত দলগুলি ছিল সেখানটায়। এবং সেই পক্ষ বিপক্ষ যে দল ছিল সেখানে যুদ্ধ হয়েছে, একটা ৯ মাস ব্যাপী একটা রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে। আমাদের মা বোনের ইজ্জত গেছে ২ লাখ, আমাদের শহীদ হয়েছে ৩০ লাখ। সেই শহীদের একটা স্বাধীন দেশে আমরা এসেছিলাম। আজকে বলতে চাচ্ছি, জামান ভাই একটা ভেটারান ফ্রিডম ফাইটার ছিল। জামান ভাই, সালাম ভাই, আম্বিয়া ভাই, আমি সহ আমরা আরেকটা পক্ষের যোদ্ধা ছিলাম, মুক্তিযোদ্ধা ছিলাম। আমরা সবাই কিন্তু ক্ষমতার সঙ্গে ছিলাম দেশ স্বাধীনের পরে। সদ্য স্বাধীন দেশ, আমরা সেই ক্ষমতার অংশীদার ছিলাম। দুর্ভাগ্য আমরা সেই ক্ষমতার অংশীদার থাকতে পারি নাই। আপনারা জানেন আমাদের নেতা সিরাজুল খান, উনি মরহুম। উনি সেই সময় কিছু বাক বিতণ্ডা করেছিলেন বঙ্গবন্ধু সরকারের সঙ্গে, কীরকম রাষ্ট্র কাঠামো হওয়া উচিত। এবং সেই বিতর্কের পর একটা পর্যায়ে আমরা ক্ষমতাকে লাথি মেরে ভিন্ন রাজনীতি গ্রহণ করি, সমাজতান্ত্রিক বিপ্লব করার স্বপ্নে বিবরে আমরা রাজপথে সংগ্রাম শুরু করি। আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, আমাদেরকে কথায় কথায় বিভিন্ন পক্ষ, কি সরকার পক্ষ, কি আওয়ামী লীগ, কি বিএনপি, সবাই সুযোগ পেলে এখানে উচ্চা মাঠে। কেন? এই জায়গাটা খুব উঁচু ছিল, কয় না যে অন্ধ সবসময় উঁচা ধাক্কা খায় উঁচু জায়গার মধ্যে। এরা সব অন্ধ। আমরা পরিষ্কার দেখেছিলাম দেশ স্বাধীনের পরে স্বাধীন দেশের রাজনীতি কীরকম হওয়া উচিত ছিল, আমরা বলেছিলাম, সেটা হয় নাই। আমরা জানি সেই সময় আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু সেই সময় যে সরকার ছিলেন বঙ্গবন্ধু সরকার বা আওয়ামী লীগ সরকার, তারা কিন্তু বিরোধী রাজনীতিকে মোটেই সহ্য করতে পারে নাই, বিরোধী রাজনীতির ধারণাটাকে গ্রহণ করতে পারে নাই। যার কারণে ডাকসু থেকে শুরু করে ছাত্র সংসদ নির্বাচন থেকে শুরু করে ৭৩-এর নির্বাচনটাকে সুষ্ঠু করতে দেয় নাই। এটা হলো ইতিহাস। কিন্তু সবাই মিলেই দোষ দিবে এই জাসদের কারণে এরকম হয়ে গেছে। এই যে সম্পৃক্ত পার্লামেন্টে বিএনপি এমপি, উনি সে সময় আওয়ামী লীগ করতেন, নেতা ছিলেন, ছাত্রলীগ করতেন, উনিও কিন্তু এই জায়গায় ধাক্কাটা খেলেন। বাংলাদেশের রাজনীতি যতদিন পরিষ্কার না হবে ততদিন সবাই, জাসদ থাকে না থাক, এই জায়গায় সবাই ধাক্কা খাবে। কারণ এই দলটার সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামটা যুক্ত। আজকে আমি যেটা বলতে চাচ্ছি, পক্ষ বিপক্ষের বিপক্ষ কারা ছিল, ওই শক্তি এখন ৩২ দাঁত বের করে পার্লামেন্টে যখন শোক প্রস্তাব হয় বা পার্লামেন্টে যখন জাতীয় সঙ্গীত গাওয়া হয় তখন তারা কিন্তু দাঁড়ান না, লজ্জা পান তারা। কারণ তারা ওই সময় কিন্তু একটা আইনগতভাবে অক্সিলারি সহায়তাকারী শক্তি হিসাবে সাংবিধানিকভাবে রাষ্ট্র কাঠামোর মধ্যে যুক্ত হয়ে এরা কিন্তু এই রাজাকার আলবদর বাহিনী গঠন করেছিল। নতুন প্রজন্মের যারা আসছে, রাজনীতি যারা করলো, এখন অনেকে দেখি আমরা ইউটিউবে, এরপর না আমরা তো ওই সময় জন্ম হয়নি, আমরা তো এটার দায় নেবো না, তো আমরা করি নাই। কিন্তু দেখবেন ওই যে বয়ান ৭১ সালে ওরা যে বয়ান দিছিল, কেন ওরা পাকিস্তানের পক্ষ অবলম্বন করছে, গোলাম আজম গংরা, মুজাহিদ গংরা, ওরা করছে কেন? যে ওরা মনে করছে যে সেই সময়ে পাকিস্তানের বিপক্ষে যারা করছে এটা হলো হিন্দুর লড়াই করছে, এটা হলো দেশটাকে হিন্দুস্তান করার চেষ্টা করছে। এবং এই বয়ান দিয়ে তারা কিন্তু পাকিস্তানের পক্ষ ছিল। আজকে একইভাবে তাদের সন্তান সন্ততিরা ঠিক বর্তমান সময় ৭ই মার্চ বলেন, ২রা মার্চ বলেন, পতাকা উত্তোলন দিবস বলেন, সমস্ত কিছুকে বিক্ষোভ হয়েছিল। এবং তারা মনে করে, এই নতুন প্রজন্মে এই গোষ্ঠীর মনে করে যে পাকিস্তান থেকে এটাকে ষড়যন্ত্র করে শেখ মুজিব ইন্ডিয়া সব মিলে এটাকে আলাদা করেছে এবং এই ষড়যন্ত্রের ফলে দেশটা স্বাধীন হয়েছে। আজকে এই যে ধারণা, এই ধারণার কারণে বাংলাদেশে এবং গণতান্ত্রিক অসহিষ্ণুতা, এই দুইটার কারণে বাংলাদেশের সমাধান হচ্ছে না। আপনারা জানেন ক্ষমতায় ৫৩ বছর যারা ছিল ক্ষমতাটাকে মসৃণ কেউ করে নাই, ক্ষমতাকে থাকার জন্য বারবার চেষ্টা করছে। আজকে সালাম ভাই আসেন, বিএনপি বা 2/3 মেজরিটি পেয়েছে। আমরা জানি ৯০ পরে শুধুমাত্র একটা নির্বাচন ৯১ সালে হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্টের স্বাভাবিক প্রক্রিয়ায় আমাদের আন্দোলনের কারণে। এরপরে ৯৬ সালে ওনাদের দল ক্ষমতায় ছিল বিএনপি, প্রথমে একটা ১৫ ফেব্রুয়ারি ভোট করছিল, আবার বিরোধী রাজনীতি করতে হয়েছে মারাত্মকভাবে, আবার কেয়ারটেকার হয়েছে। এরপরে আবার ২০০১ সালে এসে
কেয়ারটেকার গভর্নমেন্টের মধ্যে ক্ষমতায় আসলো, তারপরে আবার দেখবেন বিচারপতি বয়স, অনেক ঘটনা, 111 ঘটনা। আমি এই যে ক্ষমতায় গিয়ে ক্ষমতা থাকার প্রবণতা যেভাবে থাকতে হবে, এটাই বাংলাদেশের সমস্ত সংকটের মূল কারণ। আজকে আমি ধন্যবাদ দেই বাংলাদেশের মানুষ গত নির্বাচনে 2/3 ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় দিয়েছে। তাদের বিরুদ্ধে লড়াইয়ে কারা ছিল? ওই যে যারা পাকিস্তানের প্রেতাত্মা, যাদের সন্তান সন্ততিরা, এরা নতুন করে যারা লড়াই আবার নতুন করে মুক্তিযুদ্ধটাকে কলঙ্কিত করছে এরা। এই যে শক্তি বিরোধী দল, আমি বিএনপিকে বলবো, যতটুক আপনাদের গায়ে কালিমা ছিল, এদের সঙ্গে জড়াজড়ি করে চলছেন, এটা পরিষ্কার করেন। আওয়ামী লীগের খুনের দায়িত্ব আপনাদের নেওয়ার দরকার নাই, কিন্তু মুক্তিযুদ্ধের দায়িত্ব নেওয়ার দরকার বিএনপির আছে। কারণ আপনারা দাবি করেন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক, আমরাও তা মনে করি। হ্যাঁ, বিরাট দায়িত্ব পালন করেছে। তাহলে আজকে 7ই মার্চের বক্তৃতা বদল আপনার অসুবিধা কোন জায়গায়? আওয়ামী লীগ মিছিলগুলো অসুবিধা হইতে পারে, কিন্তু 7ই মার্চের ভাষণ বদল অসুবিধা হওয়ার কথা না। কেন অসুবিধা? কেন আজকে এই যে কেয়ারটেকার অন্তর্বর্তী সরকার ইউনূস সাহেব খুব চক্রান্ত করে, খুব কৌশল করে মুক্তিযুদ্ধটাকে ঠেলে দিয়েছে আওয়ামী লীগের কোর্টে? কেমন আওয়ামী লীগের কোর্টে? যে মুক্তিযুদ্ধ মানে যে শেখ হাসিনা বলতো আমরাই আওয়ামী লীগ, আমরাই মুক্তিযোদ্ধা, ঠিক এরাও কৌশল করে মুক্তিযুদ্ধটাকে এমন করে আক্রমণ করেছে তাদের প্রস্তাব, চিন্তা, চেতনায়, যে মুক্তিযুদ্ধের মালিক হচ্ছে আওয়ামী লীগ। যার কারণে এই জায়গা থেকে আমরা বেরোতে পারছি না। বাংলাদেশের সামনের রাজনীতি যদি এই জায়গা থেকে যদি বের হতে পারে, আমার ধারণা ওই সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি, ওই 71 প্রেতাত্মা যারা নতুন করে রাজনীতি করছে, এরা নিশ্চিন্ন হবে। বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ যে কারণে করেছিল তার স্বাদ পূর্ণ করতে পারবে। আমি আশা করি বর্তমান বিএনপি নেতৃত্ব এটা বুঝে বর্তমান সময়ে এই যে দীর্ঘদিনের যে সম্পর্ক রাজনীতি থাকতেই পারে, আমি মনে করি না যে এখন জামাতকে ধরে মাইরে শেষ করুন। রাজনীতি তারা রাজনীতি করেই ক্ষমতায় আসুক, কোনো অসুবিধা নেই, জনগণের ভোট করে ক্ষমতায় আসুক, প্রবলেম নেই, সমস্যা নেই, সেটা ফাইট করুক। কিন্তু তারা যেন আন্ডি অস্বাভাবিক কোনো সুযোগ সুবিধা না পায়। কিন্তু সুযোগ সুবিধা কীরকম? আজকে আমি খুব পরিষ্কার বলি, যেই সমস্ত লোকদেরকে বাংলাদেশের আইনে ফাঁসিতে ঝুলানো হয়েছে, সেই ফাঁসিটা অবৈধ ঘোষিত হওয়ার আগে সেই লোকের নামে প্রস্তাব সংসদে হইতে পারে না। আজকে আপনারা করছেন। আমি মনে করি এই ত্রুটিগুলি সংশোধন করে সামনের দিকে এগোতে পারলেই বাংলাদেশের ভবিষ্যৎ, এই দেশটা মুক্তিযুদ্ধের পক্ষে। আমি মুক্তির পক্ষে বলতে আমি শেখ হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধ বয়ান করতো তার পরিবারের পক্ষে, ওইটা না, বাংলাদেশের মানুষ যে কারণে মুক্তিযুদ্ধ করেছিল তার পক্ষে বাংলাদেশ শক্তিশালী অবস্থানটা তৈরি হবে। আমি আমার বক্তব্য না বাড়িয়ে, ইতিমধ্যে এখানে আমাদের সেলিম ভাই এসছেন, আমাদের শ্রদ্ধাভাজন নেতা, ওনারা বক্তব্য দেবেন। আমি